আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। জনাব সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। বিশেষ করে যে খবরগুলো সাধারণত আমাদের দেশে ঘটে যায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো এবং সেই সাথে আমরা যে খবর একটু আগে আমরা যে খবর পড়ছিলাম, সেই খবরের যে আজকে শিরোনাম ছিল, সেই বিষয়গুলো হয়তো আজকে পত্রিকায় আসতো, সেই বিষয়গুলো হয়তো পত্রিকায় এসেছেও। আমি যেমন হেডলাইন ছিল আমাদের আজকের নিউজের, যেটি যে মাননীয় প্রধান উপদেষ্টা একটি বিষয় বলেছেন যে ট্রাফিক সংকট নিরসনে কার্যকর উপায় খুঁজতে। আপনার কাছে এটি আমার প্রথম প্রশ্ন, যে উপায় খুঁজতে এবং কী ধরনের বিষয়গুলো গ্রহণ করলে নিলে পরে এই ব্যবস্থা ঠিক হতে পারে। আমরা জানি যে অতীতেও এরকম ব্যবস্থার কথা অনেকে বললেও সেটি অ্যাক্টিভিটিসটা হয়তো ফাইনালি হয়নি। একটু আপনার মতামত জানতে চাই। হ্যাঁ, আমরা সবাই জানি যে ঢাকার ট্রাফিকিং সিস্টেম যেটা, সেটা তো মানে ভীষণ দুর্বিষহ জীবনযাপন করছে ঢাকাবাসী। অন্যান্য সব নাগরিক সমস্যার কথা বাদ দিলাম, শুধুমাত্র যানজটের কারণে যে ভোগান্তি নগরবাসীর, রাজধানীবাসীর, এইটা বললে শেষ করা যাবে না। তো স্বাভাবিকভাবে সবসময়ই বিভিন্ন সময় বিভিন্ন সরকার উদ্যোগ নিয়েছে এই ট্রাফিক সমস্যা বা যানজট সমস্যা নিরসনের উপায় নিয়ে। এখন এর নেপথ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন গত কয়েকদিনের বৃষ্টিতে অলমোস্ট অর্ধেক এলাকা ঢাকার ডুবে যায়, রাস্তাঘাট পানির নিচে ডুবেছিল। আপনি যদি ধরেন যে একটা যেখানে মেট্রো রেল চলাচল করছে এখন, যে আপনার বেগম রোকেয়া সরণি, মিরপুর, শেওড়াপাড়া, কাজীপাড়ার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু মেট্রো রেল চালুর আগে আগে নতুন করে করা হয়েছে, অথচ এই রাস্তায়ও পানি জমছে। এই রাস্তায় অনেক সবসময় পানি জমে, বৃষ্টি হলেই 1 ঘন্টা ভালো মতো বৃষ্টি হলে ঢাকার যে সমস্ত জায়গায় হাঁটু পানির বেশি হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই জায়গা। এই যে বিষয়টা, তো এটাও তো একটা ট্রাফিক সমস্যার কারণ। তো যাই হোক, এটা মানে প্রধান উপদেষ্টা বলেছেন যে এর উপায়টা খুঁজে বের করা। যে আমি আপনার এই জায়গায় একটা কথা, আপনি যেটি বললেন, কখনো মনে হয় না যে কোনো সরকার প্রধান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এভাবে বলেছে যে ট্রাফিক ব্যবস্থা মানে নিরসনের উপায় বের করা। সবাই হয়তো বলতো ব্যবস্থা করা হবে, ব্যবস্থা নেওয়া হবে, আমরা দেখছি, করছি, কিন্তু এইটি কিন্তু একটি আশানুরূপ কথা যে একটি উপায় খুঁজেন না। এটা নিশ্চিতভাবেই উনি যেভাবে বলছেন, যারা সংশ্লিষ্ট, বিশেষ করে পুলিশ প্রশাসন, ট্রাফিকিংয়ের নিয়ন্ত্রণে যারা থাকে, এবং বুয়েটের একটা বিশেষজ্ঞ গ্রুপ, এদের সবাই বৈঠক করে উনি বলছেন মানে উপায় খোঁজা মানে সংকট সমাধানের উপায় খোঁজা মানে সংকটের কারণটা কি, সংকটের নেপথ্য বিষয়গুলো কি, সেটি স্বাভাবিকভাবেই চলে আসবে এবং সেগুলো দূর করার জন্য, রোধ করার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, এইটাই এ বিষয়। এবং উনি আরও একটি ভালো কথা এখানে বলেছেন যে সিগন্যালিং, ট্রাফিক সিগন্যাল যে সিস্টেমটা, অটোমেটেড যে সিস্টেমটা, সেইটা আমাদেরকে প্রযুক্তিগত সহায়তাটা নিতে হতো বিদেশের। তো সেই জায়গাটায় উনি বুয়েটকে বেশি করে ফোকাস করেছেন যে আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায়, আমাদের নিজস্ব সামর্থ্য দিয়ে এই ট্রাফিক সিগন্যালিংটা চালু করতে পারি কিনা। এটা একটা খুব ভালো পয়েন্ট। যে আমরা প্রত্যাশা করি যে এই বিষয়গুলো এই সুন্দরভাবে একটি উপায় খুঁজে সেই কারণটা বের করার পরে সেখানে কোথায় কাজ করলে যথাযথভাবে সেটি ঠিক হবে। এই বিষয়টা যদি ঠিক হয়ে যায়, ঢাকাবাসী বা দেশবাসী ভীষণভাবে খুশি হবে। অনেক শ্রমঘণ্টা নষ্ট হয়, অনেক কষ্ট হয়, সেই বিষয়টি দূর হবে, আমরা সেটি প্রত্যাশা করি। এটি একটি পজিটিভ খবর। এর সাথে একটি নেগেটিভ খবর, আমাদের প্রতিদিনই নেগেটিভ খবরে আমরা পত্রিকার শিরোনাম পাই, যেটি হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট করার পরে, প্রেজেন্ট করার পরে আগে যেটা ছিল সেখান থেকে যে দুর্নীতিগুলো বের হয়ে আসছে, তার মধ্যে একটি শিরোনাম আমাদের আজকে ছিল যে টেলিযোগাযোগ খাতে নানা দুর্নীতির অভিযোগ, জড়িত খোদ বিটিআরসি। এখানে যে মেন কথা, যে SMS থেকে মাসে 8.5 কোটি টাকার কমিশন বাণিজ্য। এটা পুরনো ঘটনা। টেলিফোন মানে টেলিযোগাযোগ খাতটাই এমন একটা খাত যে ওখানে তো হাওয়ায় ভাসে, টাকা বাতাসে ভাসে।
বাতাসের উপর দিয়েই চলাচল, শুধুমাত্র সময়টাকে গুনতে পারলেই মানে বাতাসে টাকার চলছে অবস্থা একটু হয়। ধরতে হবে আর তো এখানে নিউজটা আমি দেখেছি, যেখানে বলা হয়েছে যে বিটিআরসির সাবেক চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, উনি ওনার বিরুদ্ধে, উনি আলোচিত ব্যক্তি এই সেক্টরের, ওনার বিরুদ্ধে এর আগে উনি যখন মন্ত্রণালয়ে ছিলেন, সচিব ছিলেন উনি টেলিকমিউনিকেশনের, তো তখনও বেশ কিছু অভিযোগ ছিল। এর মধ্যে একটি সুনির্দিষ্ট অভিযোগ আমার এই মুহূর্তে মনে পড়ছে যে উনি টেলিকম সেক্টরের বিভিন্ন খাতে যে ম্যান পাওয়ার আউটসোর্সিং করা হতো, সেটার জন্য ওনার একটা নিজস্ব কোম্পানি ছিল, উনি নিজে ম্যান পাওয়ার যোগান দিতেন সেই সব কোম্পানিগুলো, এবং অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে উনি ওনার প্রতিষ্ঠানের ম্যান পাওয়ার রিক্রুটে অনেকটা বাধ্য করতেন। হ্যাঁ, তো এখানে খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে এই ধরনের অটোনমাস বা আপনার রেগুলেটরি যে বডিগুলো, এই বডিগুলোতে যারা সুযোগ পায়, মানে তারা তো নিজেরাই ক্ষমতার, কারণ অটোনমাস হিসেবে তারা যথেষ্ট ক্ষমতার একজন চেয়ারম্যান বিটিআরসি, তার হাতে সব ক্ষমতা। হ্যাঁ, এবং তারা স্বাভাবিকভাবেই ওই সরকারের যথেষ্ট অপব্যবহার তারা করেছেন। হ্যাঁ, ওই সরকারের আনুকূল্য পাওয়া বা ওই সরকারের আস্থাভাজন বলেই তো তারা সেই সময়ে, বিভিন্ন সরকারের সময়ে তারা এই সুযোগটা পায় বা পদটা পায়। তো সেটাকে তারা পুরো পুঁজি কাজ লাগান। শ্যামসুন্দর শিকদারও তাই করেছেন। বাল্ক এসএমএস এর কথা যেটা বলা হয়েছে, যে একটা জনপ্রিয় বিষয়, আমরা জানি যে আপনি ব্যাংক থেকে কিছু টাকা ওঠালেন বা কিছু টাকা জমা দিলেন, সাথে সাথে আপনার সেলফোনে এসএমএস দিয়ে জানানো হচ্ছে। এই বিষয়গুলো, এটা মানুষকে এগিয়ে দিচ্ছে, সমাজকে এগিয়ে দিচ্ছে। এখন এই সমস্ত খাতে, এগুলো তো সরাসরি সেবা, এই সেবার খাতেও যদি দুর্নীতি হয়, তার অর্থই হলো যে এই খাতটা হুমকির মুখে পড়ে যায়, খাতটা বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, যখন আপনার এসএমএস এর সার্ভিস চার্জ বাড়িয়ে দিল সাপোজ, তখন ব্যাংকগুলো সিদ্ধান্ত নিতে পারে যে আমরা এই সেবাটা গ্রাহককে দিব না, বঞ্চিত হবে আলটিমেটলি সাধারণ জনগণ, সে তার ইনফরমেশনটা পেল। এবং এইখানে যে দুর্নীতির যে বিষয়টি বলা হয়েছে, সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়ের নামে একটা কোম্পানির কথা বলে, সেই কোম্পানির ব্যানারে এই চাঁদাটা এসএমএস প্রতি 5 পয়সা মাত্র নেওয়া হয়েছে, যার পরিমাণ 8,62,00,000 টাকা মাসে। এটি জনগণ জেনে যাক, আমাদের এই খবরের মাধ্যমে হোক, আমাদের আলোচনার মাধ্যমে হোক, বা অন্য খবরের মাধ্যমে তারা জানতে পারবে, যে জনগণ জানুক, এবং এইগুলো বিষয়ে নখদর্পণে থাকুক, প্রতিবাদ হোক, আলোচনা হোক। অবশ্যই অবশ্যই দরকার। আমরা আরেকটি শিরোনাম নিয়েও যদি কথা বলতে পারি, যে আপনি জানেন যে চট্টগ্রামে মানে বন্দরে আটকা আছে 399টা গাড়ি। সেটি কাস্টমস চিঠি দিয়েছে, কাস্টমসকে চিঠি দিয়েছে, কারণ বন্দর কর্তৃপক্ষ যে 1 মাস মানে 30 দিন গাড়ি থাকতে পারে, সেই জন্য, এবং এটি স্ক্র্যাপ থেকে রক্ষা করার জন্য এটি বিক্রির জন্য দরপত্র করেছে। এবং সেখানে পাওয়া গেছে যত আপনার বিএমডব্লিউ গাড়ি আছে, রোলেক্স গাড়ি আছে, তারপরে নামি দামি যত রকম গাড়ি আছে সেগুলো আছে। সেখানে দুইটি এমপির গাড়ি আছে 21 কোটি টাকা দামের। যে আপনার একটু মতামত চাই এই বিষয়েও। এটা তো আপনার গত সরকারের আমলে এটা মানে একটা কেমন অন্যায় বিষয়, আমার কাছে পরিষ্কারই নয় যে একজন সংসদ সদস্য নির্বাচিত হবেন, উনি শুল্কমুক্ত গাড়ি আনতে পারবেন, এবং প্রতি 5 বছর পর পর, মানে একই ব্যক্তি যদি 5 বার এমপি হয়, উনি 5টা গাড়ি নিয়ে আসতে পারেন, যেটা দিয়ে ওনার সারা জীবনের, ওনার 3 জেনারেশনের ইনকাম হয়ে যেতে পারে বলা যায়। কারণ একটা গাড়ি, যে গাড়িটার বাজার মূল্য বা ক্রয় মূল্য পড়ে ধরেন 1,00,00,000 কোটি টাকা, আমাদের এখানে ট্যাক্সে যেভাবে ট্যাক্স বসানো আছে, সেই অনুসারে ওই গাড়িটা 100 কোটি টাকার গাড়িটা দেশে এনে ছাড় করাতে 10 থেকে 12 কোটি টাকা দাম পড়ে যায় সেইটার। তো একজন মানুষ, একজন সাধারণ ব্যবসায়ী বা অন্য যে কোনো একজন মানুষ, আপনি আগ্রহী যে আপনি একটা ভালো গাড়ি, একটা বিলাসবহুল গাড়িতে চলবেন, আপনাকে ওই গাড়িটা 12 কোটি টাকায় নিয়ে আসতে হচ্ছে, যেটি একজন সংসদ সদস্য 1,00,00,000 কোটি টাকায় আনতে পারছেন। তো গত সরকারের এমপিরা, যে ওই এমপির নাম যদি বলি, আমি যতদূর জানি, একটি হচ্ছে চিত্রনায়ক ফেরদৌস, যিনি ঢাকা 10 আসন থেকে এমপি হয়েছে, এবং আরেকজন হচ্ছে ব্যারিস্টার সুমন। হ্যাঁ, এরা সাকিব আল হাসান আছেন। এবং এখন যে গাড়িটা সম্ভবত কালকেই নিলামটা হচ্ছে, প্রথম অবস্থায় কয়েকটা গাড়ি নিলামে উঠছে, এর মধ্যে যেটা বললেন আপনি, যে 21 কোটি টাকা দামের 2টা গাড়ি আছে, একটা মার্সিডিজ বেঞ্চ আর একটা সম্ভবত
ল্যান্ড রোভার, Land Rover। এইরকম 2টা গাড়ি আছে। এইটাও তো একটা মানে প্রত্যাশিত না, এগুলো আমাদের Exactly. প্রত্যাশিত না। আপনি যেটি বলছিলেন যে এরকম সুবিধাটা তারা কেন পাবে, অবশ্যই এই ধরনের সুবিধাটা কেউ না পাক, বিশেষ ব্যক্তি হিসেবে কোনো সুযোগ সুবিধা না পাক, বৈষম্যহীন থাকুক সবকিছু, আমরা সেটি প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য।